ক্যান্টনমেন্টে সেনাপ্রধান উনি নিজের হাতে লিখলেন যে কোন পয়েন্টে কারা থাকবেন, পাহারা দেবেন, অর্থাৎ এই গার্ডিং করবেন বহিরাগত ঠেকানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে উত্তরার দায়িত্ব দেয়া হলো র্যাবকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে, যাত্রাবাড়ির দায়িত্ব দেয়া হলো সেনাবাহিনীকে, তারাই নিলেন। এবং এইভাবে বিভিন্ন এলাকা ভাগ হলো, যে যেমন বঙ্গভবন, সেক্রেটারিয়েট, বাংলাদেশ ব্যাংক, তারপরে 32 নম্বর গণভবন, পার্লামেন্ট ভবন, প্রাইম মিনিস্টার্স অফিস, এগুলোর দায়িত্ব সেনাবাহিনী নিলেন যে তারা এগুলো গার্ডিং করবে। এবং সকাল থেকেই, এবং শাহবাগেও সেনাবাহিনী মোতায়েন থাকবে, তারা নিয়ন্ত্রণ, বেশিরভাগ দায়িত্ব তারা নিলেন। এবং পরবর্তীতে ওখানে একটা ভিডিও কনফারেন্সে সকল জিওসি এরিয়া কমান্ডাররা যুক্ত ছিলেন, ওখানেও আমাদের উপস্থিতিতে সেনাপ্রধান নির্দেশনাগুলো দিলেন। এগুলো কিন্তু 4 তারিখ রাত, তখন 12টার বেশি বাজে, প্রায় 12:30 বাজে তখনকার ঘটনা। কিন্তু এই যে পরের দিন সকালে যে ওনারা ছেড়ে দিবেন এইভাবে, এইটা তো আসলে বোঝা যায়নি। কারণ এটা যদি বোঝা যেত তাহলে অন্তত ওই জায়গাগুলো পুলিশ থাকতো, পুলিশ থেকে এই চেকপোস্ট বসিয়ে। চেকপোস্টে আমি একটা ঘটনার কথা জানি, বনানীতে পুলিশ চেকপোস্ট থেকে যিনি দায়িত্বে ছিলেন তাকে সেখান থেকে সরিয়ে দেয় ডিজিএফআই নির্দেশনা দিয়ে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন জায়গায়। এবং উত্তরাতে যেখানে র্যাব দায়িত্বে ছিল, এবং ওখানে র্যাবের সাথে সেনাবাহিনীরও কিছু লোক উপস্থিত ছিল, একজন মেজর সহ। তো ওখানেও যখন ছেড়ে দিল, তখন আমরা যখন উত্তরার ডিসি এবং ওখানে আরেকজন অফিসারকে ওখানে মোতায়েন করা হয়েছিল ডিসি পদমর্যাদার, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ওখানে কেন তোমরা ছেড়ে দিলে, তখন বলে যে মেজর সাহেব আমাদেরকে বলেছে। তো এটি তো তো যেহেতু 12:30 পর্যন্ত এইরকম কথা হলো, ফলে পুলিশ সেনাবাহিনীর উপরে আস্থা রেখেছে, একইভাবে আস্থা রেখেছিল সরকার। কিন্তু পরের দিন তো আমরা দেখলাম যে তারা ছেড়ে দিল, প্রথমে ওখানে, পরবর্তীতে শাহবাগে তারা ফ্রি করে দিল, এবং যাত্রাবাড়ি তারা ফ্রি করে দিল। তো ফলে বাদ বাকি জায়গা তো পুলিশ অল্প কিছু জায়গার দায়িত্বে ছিল, তো সেগুলো তারা রক্ষা করতে সক্ষম হয় নাই। ডিপ স্টেটের একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশে সেনাবাহিনীর ভিতরেও ছিল। সেনাবাহিনীতে একটা ডিপ স্টেট, যেহেতু সেনাবাহিনী বাংলাদেশে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা পুলিশ বা অন্যান্য জুডিশিয়ারি সবার চাইতে ওইখানে তারা অপেক্ষাকৃত একটা ইনস্টিটিউশনালাইজড অর্গানাইজেশন এবং শক্তিশালী অর্গানাইজেশন। কারণ দেখেন, আপনি 5 তারিখের পরে কোনো ইভেন স্কুলের হেডমাস্টার পর্যন্ত বদল হয়ে গেছে, কিন্তু 3 বাহিনী প্রধান কিন্তু রয়ে গেছে। বিজিবির যে ডিজি, যার এই আন্দোলন দমন করার জন্য যার আগ্রহ ছিল সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি যে তৎপর ছিল, সেও থেকে গেছে। অর্থাৎ এখানে রিটায়ার্ড এবং সার্ভিং গ্রুপের ভিতরে ডিপ স্টেট কাজ করে। তাদের একটা মিনি ডিপ স্টেট আছে, যেটা সবসময় সরকারের পক্ষে কাজ করে তা নয়, সরকারের বিপক্ষে ও কাজ করে, এবং তারা মূল ডিপ স্টেটের সাথে মিলেমিশে কাজ করে। তো এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর একটা অংশ আসলে বলা যায় যে এই মানে এই সরকারের যে একটা পরিকল্পনা ছিল যে কিভাবে এই আন্দোলনটা থামিয়ে দেওয়া যাবে, সেইটার পিছনে ছুরিকাঘাত করেছে। যেমন আপনি যদি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, হারুন ইজহার চিটগংয়ের, সে কিন্তু প্রকাশ্যেই বলেছে যে তাকে ফোন করেছিল একজন মেজর বা লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল র্যাঙ্কের, যে কোনোভাবে আন্দোলন থামাবেন না। তো এখানে কিছু রিটায়ার্ড এবং সার্ভিং কিছু লোক ছিল